স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটকের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টিভি এবং রেডিও। প্রধান প্রধান শহরের সড়কে টহল দিচ্ছে সেনা সদস্যরা। বিচ্ছিন্ন করা হয়েছে টেলিফোন এবং ইন্টারনেট লাইন। এর আগে দেশটির সামরিক বাহিনী গেল বছরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলে। এমন অবস্থায় সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে সোমবার ভোরে অভিযান চালিয়ে আটক করা হয়। এরপরই দেশটিতে 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। সঙ্গে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সামরিক বাহিনীর সমর্থিত ভাইস প্রেসিডেন্ট। এক বার্তায় সেনাবাহিনী জানিয়েছে নির্বাচনে করা জালিয়াতির কারণেই তাদের আটক করা হয়েছে। ভোট জালিয়াতির যেসব অভিযোগ ছিল তার সঠিক সমাধান না করেই সংসদ অধিবেশনের আয়োজন করা হচ্ছে। সুতরাং সংবিধান অনুসারে দেশের আইন প্রণয়ন, প্রশাসন সেনাপ্রধানের হাতে হস্তান্তর করা হয়েছে। রাজধানী এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় এরই মাঝে সেনাদের টহল দেখা গেছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট লাইন। সামরিক বাহিনীর পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন। দেশটির সামরিক বাহিনী গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলে। নির্বাচনের ফল প্রত্যাখ্যান, এমনকি আসন্ন সংসদ অধিবেশন বাতিলেরও দাবি জানান। এর আগে সেনাবাহিনী এবং সরকারের মতবিরোধ প্রকট হয়, সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হয়। তবে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভাব্য সামরিক অভ্যুত্থানের বিষয়টি নাকচ করার দুদিন পরে আটক হলেন ক্ষমতাসীন দলের নেতারা। এদিকে মিয়ানমারে জরুরি অবস্থা জারি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র। এছাড়া আটকের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ। মাসুদ রানা, নিউজ 24। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের বিভিন্ন কর্মকাণ্ডে 20 দলীয় জোটের প্রধান দল বিএনপির দুশ্চিন্তা বাড়ছে। 20 দলীয় জোটের বাইরে এসে নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে অস্বস্তিতে দলটি। এদিকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ফেব্রুয়ারিতে কূটনৈতিক এবং বিশিষ্টজনদের সঙ্গে ডিনার পার্টির আয়োজন করা নিয়েও খোঁজ রাখছে বিএনপির হাইকমান্ড। বিএনপির এই নজরদারিকে হীনমন্যতা বলেছে কল্যাণ পার্টির চেয়ারম্যান। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। 20 দলীয় জোটের বাইরে এসে অলি আহমদ ও সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমদের তৎপরতায় নতুন করে প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে অস্বস্তিতে পড়েছে বিএনপি। অলি আহমেদের জাতীয় মুক্তি মঞ্চের পর সৈয়দ ইব্রাহিমের নতুন রাজনৈতিক মেরুকরণে বেকায়দায় দলটি। বিএনপির নীতি নির্ধারকরা এই উদ্যোগকে দল ভাঙার তৎপরতা হিসেবে দেখছেন। এদিকে নতুন প্ল্যাটফর্মের উদ্যোক্তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি ডিনার পার্টির আয়োজন করবেন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, কূটনীতিক ও বিশিষ্ট জনদের পাশাপাশি বিএনপি নেতাদের একটি অংশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সামনে রাস্তা দুটো খোলা, চুপচাপ বসে থাকা, ভাগ্যের উপরে নির্ভর করা, আরেক হচ্ছে চেষ্টা করা। 30শে জানুয়ারিতে আমার কানে এসেছে যে দূরবর্তী অঞ্চল থেকে বিএনপির কতিপয় নেতৃবর্গকে অনুরোধ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে জেনারেল ইব্রাহিমের কোনো প্রোগ্রামের জন্য না যায়। আহ্বান রাখবো কেহ যেন হীনমন্যতায় না ভোগে। নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোক্তারা জানান বিএনপির কাছে গুরুত্বহীন দলগুলো নতুন কিছু করতে চায়। তাদের মতে 20 দলীয় জোট এখন নিষ্ক্রিয়। যার যতদিন যেখানে ভালো লাগবে সেখানে কাজ করবে। কেউ যদি আমার পার্টি ছেড়ে যেতে চায় বা অন্য কোনো পার্টি ছেড়ে যেতে চায়, এটা হলো ব্যক্তিগত ব্যাপার। কেউ মানা করে বা কেউ শাসাইয়ে এটা বন্ধ করতে পারে না। তবে বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান এই প্ল্যাটফর্ম নিয়ে বলেছেন বিএনপির ক্ষতি করতেই তারা এই প্ল্যাটফর্ম করেছে। এটা একটা প্রচেষ্টা, অপপ্রয়াস এবং এটা মূলত বিএনপি ক্ষতি করার জন্য করা হচ্ছে এবং এটাকে আমরা কখনো সমর্থন করতে পারি না। তারা তো অনেক কিছুই করতে চায়, কিন্তু তাদের জনসমর্থন কোথায়? বিএনপি আওয়ামী লীগের বাইরে 60% মানুষ নতুন নেতৃত্ব চান বলে মনে করেন নতুন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোক্তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এমপি মন্ত্রিত্বের লোভে শাসক শ্রেণীর কাছে তারকা বামপন্থীদের আত্মসমর্পণে জনগণ বামধারার প্রতি বিশ্বাস হারায় বারবার। আত্মসমালোচনায় এমনটাই বলছেন বাম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলছেন,
ভোটের অধিকার, ধর্ষণের সাজা, পরিবেশ সংরক্ষণ এইসব ইস্যুতে আন্দোলন জমালেও শাসক দলের প্রতি কোনো কোনো নেতার অরাজনৈতিক আকর্ষণ দাবি আদায়ে বাধা সৃষ্টি করে। সাইফুল হকের সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদ শান্ত। ধর্ষণ বিরোধী আন্দোলনে বাম গণতান্ত্রিক জোট এবং তাদের শরিকরা এভাবেই এগিয়েছিল সুন্দরবন রক্ষার আন্দোলন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক তরুণ স্বেচ্ছায় টি শার্টে বুকের উপর রাখে চে গুয়েভারা, ফিদেল কাস্ট্রোর প্রতিকৃতি। বিপ্লবী সুভাষ বোসের অন্তর্ধান নিয়ে যেসব বই প্রকাশ হয় এখনো তার কোনোটা বেস্ট সেলারের তালিকাভুক্ত। তবুও বাম ধারার এমন অবস্থা আসলে কেন? মুক্তিযুদ্ধের পরবর্তীকালে শাসকদের কারণে এবং বামপন্থীদের ভূমিকার কারণের জন্য তরুণদের যেমন স্বপ্নভঙ্গ হয়েছে, আওয়ামী লীগ বিএনপি কেন্দ্র করে আমাদের ক্ষমতার যে সমীকরণ, এসব নানা প্রশ্নে বামপন্থী আন্দোলনের মধ্যে যে অনৈক্য, এটাও কিন্তু তরুণদেরকে হতাশ করেছে, বিক্ষুব্ধ করেছে। মানুষ যখন দেখে যে পরিচিত, যাদেরকে আপনি তারকা রাজনীতিক বলছেন, তারা যখন এমপি মন্ত্রী হবার প্রলোভনের কাছে তারা যখন আত্মসমর্পণ করছে, এগুলো মানুষের মধ্যে বামপন্থার সম্পর্কে চরম নেতিবাচক একটা উদাহরণ ধারণা এগুলো তৈরি করছে। জনপ্রিয় আন্দোলনের রাজপথে এগোলেও দাবি আদায়ে শেষ পর্যন্ত বাম জোট কেন সফল হয় না, প্রশ্ন ছিল এই বাম নেতার প্রতি। রুলিং ক্লাসের কোনো অংশের প্রতি যদি আপনার প্রত্যক্ষ পরোক্ষ যদি কোনো বাড়তি যদি কোনো অরাজনৈতিক যদি কোনো মায়া মমতা কাজ করে, তখন এটাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে। তিনি মনে করেন এই মুহূর্তের ক্ষমতাসীন দল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন, সাধারণ মানুষের ভোটের অধিকার, বস্তুত আওয়ামী লীগ এখন তার কিন্তু প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এখন মুক্ত বুদ্ধির বিরুদ্ধে আওয়ামী লীগ এখন অবস্থান নিয়েছে। সত্য কথাটা বলাটা বাংলাদেশে এখন প্রায় একটা বিপ্লবী কাজের সমান। অতীতের ভুল শোধরাতে পারলে বিএনপির সঙ্গেও সরকার বিরোধী ঐক্য হতে পারে বলেও মনে করেন সাইফুল হক। বিএনপি জামাত শাসন আমলে আপনারা যে অপকর্মগুলো আপনাদের আমলে সংগঠিত হয়েছে, সেসব প্রশ্নে আপনারা আত্মসমালোচনা কি, মানুষের কাছে আপনাদের ব্যাখ্যাটা কি, এ ব্যাপারে আপনাদের পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। জনসম্পৃক্ততার কারণে বাম গণতান্ত্রিক জোটের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে বলেও ধারণা সাইফুল হকের। এক ধরনের বিচ্ছিন্ন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। যেই তরুণ। এবারে ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। মাতৃভাষার মর্যাদা যে দেয় না, সে শ্রদ্ধার যোগ্য নয় বলে মনে করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তার মতে অন্য ভাষা জানতে হবে, তবে নিজ ভাষাকে উপেক্ষা করে নয়। সবাই একাত্ম হয়ে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি। এছাড়াও তিনি বলেন, নবীন লেখকদের সাহিত্যের মান বাড়ানোর ক্ষেত্রে প্রবীণ লেখকদেরও দায়িত্ব রয়েছে। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। মায়ের ভাষার মান রাখতে 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন রফিক, শফিক, সালাম জব্বারেরা। 59 বছরে সেই মায়ের ভাষার বদলে ইংরেজি হয়ে উঠেছে প্রযুক্তি আর অর্থনীতির ভাষা। রাষ্ট্রভাষা বাংলাও ভুলভাবে উচ্চারিত হয় অনেক গুরুত্বপূর্ণ জায়গায়। সর্বস্তরে বাংলার ব্যবহার, যা ছিল ভাষা আন্দোলনের অন্যতম দাবি, তাও আজ অধরাই রয়ে গেছে। এ বিষয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন সরকার ও নাগরিক উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানান। যারা বাংলা ভাষাকে বিকৃতভাবে উচ্চারণ করে বাংলার মর্যাদা হানি করেছিল, সেটা এখন একটু কমেছে, কিন্তু তারপরেও সবটুকু শেষ হয়নি। আমরা মনে করি এই সবটুকু শেষ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নিজের মাতৃভাষার মর্যাদা যে দেয় না, সে একজন অন্য ধরনের মানুষ, তাকে আমরা শ্রদ্ধার চোখে দেখব না। ইংরেজিটা জানতে হবে, তাই বলে কোনোভাবেই নিজের মাতৃভাষাকে উপেক্ষা করে না, বাংলাটা জানবে, বাংলাটা সুন্দরভাবে জানবে, তারপরে সে 10টা ভাষা শিখুক, কোনো ক্ষতি নেই। সেলিনা হোসেন আরও বলেন, অনেক তরুণ ভালো লেখেন, কিন্তু তরুণ লেখকদের বই প্রকাশ করতে অনেক প্রকাশক টাকা চান, ফলে বাংলা ভাষার সাহিত্য চর্চায় তরুণরা পিছিয়ে পড়েন। পাবলিশার হয়তো টাকা নিয়ে যদি ঠিকমতো বিক্রি না হয়, তাহলে তো তার টাকা যে ব্যয় করেছে সেটা উঠে আসবে না। সেটাও পাবলিশারের দিক থেকে একটু সত্য। তরুণ লেখকদের এগিয়ে দেওয়া এবং পাবলিশারদেরও অর্থনৈতিকভাবে যেন সে একদম অবক্ষয়ে না পড়ে, সেটাও দেখা। আমরা নিজেরাও কিন্তু সেই জায়গাগুলো ওইভাবে দেখি না।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন আরও বলেন, সরকারের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনা থাকলে বাংলাদেশও বাংলা ভাষাকে নিয়ে যেতে পারে আন্তর্জাতিক পর্যায়ের অনন্য উচ্চতায়। যদি এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় যদি দায়িত্ব নেয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন বেলা 12টার সংবাদ। কুয়েতের কারাগারে বন্দী পাপুলের বিষয়ে জানতে কুয়েত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় বাংলাদেশ দূতাবাস কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠায়। তবে এ নিয়ে এখনো পর্যন্ত সাড়া দেয়নি কুয়েত সরকার। অন্যদিকে দেশে পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের রুল শুনানি কার্যতালিকা অনুযায়ী হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঘুষ লেনদেনের মামলার পর এবার এমপি পাপুলের বিরুদ্ধে করা অর্থ ও মানব পাচার মামলা দুটির বিচার শুরু করবে কুয়েত আদালত। বিদেশের মাটিতে বাংলাদেশি একজন সংসদ সদস্যের এমন সাজা নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলেও চুপ কুয়েত সরকার। পাপুলের বিষয়ে জানতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসকে চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী পাপুলের অপরাধ মামলার রায় ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানাতে বলেছে, আমরা খুব শীঘ্রই এটা জানার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। যদি আমরা জানতে পারি এটা অবশ্যই জানাবো যে এটাই ফাইনাল ভার্ডিক্ট কিনা, উনি হায়ার কোর্টে আপিল করতে পারবেন কি পারবেন না, এই বিষয়গুলো অটোমেটিক জানা যাবে। এদিকে দেশে পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের রুল শুনানি কার্যতালিকা অনুযায়ী হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর আগে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে 2020 সালের 16 আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবুল ফয়েজ ভুঁইয়া। গেল বছর 6 জুন রাতে পাপুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুয়েত অপরাধ তদন্ত বিভাগ। দেশেও তার সম্পদের পাহাড় নিয়ে অনুসন্ধান করছে দুদক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একটা গবেষণার জন্য আরেকটা হলো ম্যানুফ্যাকচার করার জন্য, দুটাই করা সম্ভবপর এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে আমাদের এই ইয়াং সায়েন্টিস্টরা তারাই এর জন্য আমাদের বাইরে থেকে কাউকে আমদানি করতে হয়নি, কাউকে কোনো কিছু নেই। কেবল একটা মাত্র অনুরোধ করেছি সরকারকে, ব্যবসার দিকে এত নজর না দিয়ে গবেষণার দিকে একটু নজর দেন। গবেষণার দিকে নজর দিলে আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই গবেষণাটা ব্যাপক আকারে করা যাবে। আমাদের ইয়াং যে ইরা আছেন, বিজ্ঞানীরা আছেন নতুন, তারা এটাকে বাড়াতে পারবেন এবং তারা আমরা 6 মাসের মধ্যে যতগুলি ভ্যাকসিনের নাম শুনেছি আপনারা, ফাইজার, করোনা, J&J, জনসন অ্যান্ড জনসন, সোভিয়েত, চাইনিজ, প্রত্যেকটাকে আমরা 6 মাসের মধ্যে কি করে সম্ভবপর আপনাদের জ্ঞাত রাখতে বলি। এই যে ট্রিপসের, এটা অবশ্য আমরা এই কাজটা এখন না, আমরা অনেক আগেই শুরু করেছিলাম। যখন এই ট্রিপসের এটা নিয়ে আমরা এটাকে এখানে ট্রিপসের একটা আছে কম্পালসারি লাইসেন্স। কম্পালসারি লাইসেন্স মানে হলো আমরা যে কেউ বিজ্ঞানীরা যা করেছেন, যা আবিষ্কার করেছেন সেটা আমরা পেতে পারি। আমরা বলছি আমাদেরকে তোমার যে টেকনোলজিটা দাও, ইউ গেট এ রয়্যালটি, আপনি একটা রয়্যালটি পাবেন। ওই টেকনোলজিটা আমাদেরকে জানালে, ফুল ডিটেল জানালে তুমি একটা রয়্যালটি পাবা, আর আমরা আরো ব্যাপক আকারে করতে পারি। এই যে দেখলেন আপনার যে এই কত সহজে ইয়াং সায়েন্টিস্টরা তারা কিন্তু বসে খুটখুট করে ফেলেছে। এটাকে জন্য আজকে বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে ডক্টর ইউনুসকে অ্যাপ্রোচ করা, টু রিপ্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট, অক্সফোর্ডে যেয়ে পরিষ্কারভাবে বলা যে তোমরা সেই ইউনিভার্সিটি যারা পেনিসিলিন আবিষ্কার করেছিলে সেটাকে প্যাটেন্ট করনি,
এইটা টাকার জন্য তারা আমেরিকায় গিয়েছিল, ফাইজারকেই গিয়েছিল, ফাইজার ব্যবসা করেছে। আজকে সেই সুবিধাটা নিয়ে এইটা WHO এইটা WTOর একটা বাধ্যতামূলকই আমরা তারা দিতে বাধ্য, তারা না হলে আমরা এটাকে নকল করতে পারবো। কত ক্ষেত্রে নকল ভালো জিনিস, সবসময় নকলে খারাপ না, সেটাকে আমাদের বিজ্ঞানীরা ইয়াংরা তাদের ব্রেইনে অনেক বেশি ফার্টাইল, তারা সম্ভব। আজকে আমার পক্ষে হয়তো করা সম্ভব না, যেহেতু ইয়াং সায়েন্টিস্ট আছে, তারা দেখেছে এটা আছে, আমরা একটু দেখি না চেষ্টা করে কত দ্রুত করে ফেলেছে। আজকে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা সবাই পুশ করতে হবে, সরকারকে চাপ সৃষ্টি করতে হবে যে এইসব বিজ্ঞান WTO কম্পালসারি লাইসেন্স, শব্দটা মনে রাখবেন, কম্পালসারি লাইসেন্স ফেসিলিটি আমাদের আছে 31 সন পর্যন্ত। সুতরাং এখনো যে সময় আছে তাতে আমরা অবশ্যই সফল হব। ওই সুবিধাটা পেলে, কম্পালসারি লাইসেন্স পেলে আমার ঘাটতিটা কমে যাবে। ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অলিতে গলিতে দেয়ালে রশিতে ঝোলানো হয়েছিল লাখো পোস্টার। নির্বাচন শেষে যেগুলো পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে, এই পোস্টার অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন, সাথে যোগ দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোস্টারের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য খাতা এবং খাবারের টাকা জোগাড় করতে বানানো হবে ঠোঙা এবং ব্যাগ। আহাদুল বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বন্দরনগরের নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সাঁটানো হয় লাখ লাখ পোস্টার। নির্বাচন শেষ, নেই সেই আমেজ, কিন্তু রয়ে যাওয়া পোস্টার হয়েছে দূষণের কারণ। তাই তো এসব পোস্টার অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। নামিয়ে ফেলা হচ্ছে অলিগলি থেকে। নির্বাচন শেষ, এখন আমরা শহরকে পরিচ্ছন্ন করার কাজে হাত দিয়েছি। পোস্টারগুলো সব আমরা নামিয়ে নিচ্ছি। যারা তদারককারী আছে, ঊর্ধ্বতন পরিচ্ছন্ন কর্মকর্তা থেকে আরম্ভ করে সবার কাছে এই নির্দেশনা আছে, শতভাগ নিশ্চিত করব আমরা কোনো নির্বাচনী পোস্টার থাকবে না। নবনির্বাচিত মেয়রও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী পোস্টার সরানোর কাজ করছেন। আমার সমস্ত পোস্টার আমি আমার কর্মী বাহিনী দিয়ে আমি সরিয়ে নেব এবং অন্যান্য সকলকে আহ্বান জানাবো যাতে পোস্টারগুলি সরিয়ে নেয়। সিটি কর্পোরেশনের সাথে এসব পোস্টার সংগ্রহে নেমেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের তরুণরা। পোস্টার দিয়ে তৈরি হবে দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ। খাতা বানানো ছাড়াও ঠোঙ্গা ও কাগজের ব্যাগ বানিয়ে বিক্রির অর্থ দিয়ে জুটবে এতিমের আহার। খাতাই বানাবো, যেটা আমরা আমাদের যে ছিন্নমূল শিশুরা আছে আমাদের অধীনে পড়াশোনা করে তাদেরকে আমরা বিতরণ করব। আর এটার পাশাপাশি যে পোস্টারগুলো উভয় পাশে প্রিন্ট করা, ওই পোস্টারগুলো দিয়ে আমরা মূলত কাগজের ব্যাগ বানাবো, ঠোঙ্গা বানাবো। নির্বাচনের পোস্টার দিয়ে তরুণদের এমন মানবিক উদ্যোগ মন ছুঁয়েছে চট্টগ্রামবাসীর। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। এরই মধ্যে অবকাঠামো নির্মাণের প্রায় 50% কাজ শেষ হয়েছে। 2022 সালের মধ্যে চালু হবার কথা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। 2018 সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। প্রথম পর্যায়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় 101 কিলোমিটার লাইন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। বাস্তবায়ন হয়েছে প্রকল্পের 50% কাজ। রেললাইন চালু হলে দেশের যে কোনো স্থানের পণ্য আনা নেয়া সহজতর এবং সাশ্রয়ী হবে এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন হবে, এমনটাই দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশ যে প্রান্ত হোক যাবে, আমাদের পান যে প্রান্ত হোক যাবে, আমাদের শস্য যে প্রান্ত হোক যাবে এবং স্বল্প সময়ের মধ্যে যাবে এবং স্বল্প খরচে যেতে পারবে। দোহাজারী কক্সবাজার হয়ে রামু ঘুমধুম পর্যন্ত রেল লাইন প্রকল্পের কাজ শেষ হলে রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব পরিবর্তন হবে আশা জেলা প্রশাসকের। কাজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এবং আমরা আশা করি পূর্বত একটা যোগাযোগ অবকাঠামো যেটা সেটার সামনে হবে।
আন্তর্জাতিক বিমানবন্দর, রাস্তা 4 লেনে উন্নীতকরণ, কর্ণফুলী টানেলের পাশাপাশি রেল যোগাযোগ শুরু হলে কক্সবাজার হবে আন্তর্জাতিক মানের শহর, বলছেন স্থানীয় সংসদ সদস্য। এই উন্নত যাতায়াত ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে কক্সবাজারে পর্যটকের আগমন যেমন দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনি বিদেশিরাও কক্সবাজার ছুটে আসবে। করোনাকালীন সময়ে কাজের কিছুটা ধীর গতি হলেও দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে 2022 সালের মধ্যে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন বেলা 12টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের অভ্যন্তরে মোটরবাইক উৎপাদন এবং রপ্তানি বাড়াতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে উদ্যোক্তারা। অবশ্য এজন্য সিসি সীমাবদ্ধতা দূর করে নীতি সহায়তা চাই তাদের। দেশীয় মোটরবাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান রানারের কারখানা ঘুরে দেখা যায় করোনার চাপ কাটিয়ে আবারও পুরো দমে উৎপাদন শুরু হয়েছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নান্দনিক রং আর ডিজাইনের হাজারো মোটরবাইক সাজিয়ে রাখা হয়েছে বাজারে ছাড়ার অপেক্ষায়। ময়মনসিংহের ভালুকায় রানার কারখানার চিত্র এটি। আমদানি নির্ভরতা কমিয়ে এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে বিভিন্ন দামের মোটরবাইক। অবশ্য কাজটি মোটেই সহজসাধ্য নয়। কারখানা ঘুরে দেখা যায় পূর্ণাঙ্গ মোটরবাইক দেখতে যত সুন্দর ততই কঠিন তৈরির প্রক্রিয়াটি। কয়েকটি ধাপে তৈরি হচ্ছে মোটরসাইকেলের যন্ত্রাংশ। শ্রমিকদের তীক্ষ্ণ চাহনি আর দক্ষ হাতের স্পর্শে ধীরে ধীরে দৃশ্যমান হয় মোটরবাইক। আপনার পার্টস তৈরি হয় বিভিন্ন রকমের বিভিন্ন ডাই সেটিং করার পরে একটা মোল দিয়ে আমরা একটা জিনিস তৈরি করি। প্রেস শপ আছে, ওয়েল্ডিং শপ আছে, পেইন্ট শপ আছে। আসার কথা নেপাল সহ কয়েকটি দেশে বাংলাদেশের মোটরবাইক রপ্তানিও হচ্ছে নিয়মিত। অবশ্য দেশের বাজারে সিসি সীমাবদ্ধতার কারণে ভালো মানের বাইক তৈরিতে সাহস পাচ্ছে না উদ্যোক্তারা। আমাদের দেশের মার্কেটে যদি বাইকটা না থাকে তাহলে কিন্তু আমরা লার্নিংটা নিতে পারি না যে বাইকাররা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করে, ম্যানুফ্যাকচারিংয়ের টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করি। তো যে কারণে আমরা শুনছি যে গভর্নমেন্ট হয়তো আরও বেশি সিসির বাইক বাংলাদেশে অ্যালাউ করবেন, তখন এক্সপোর্টটা কিন্তু আমাদের আরও ইজি হবে, আরও সম্প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন চীন থেকে যেসব উৎপাদনকারীরা সরে আসবে তাদের কারখানা বাংলাদেশে নিয়ে আসতে প্রচেষ্টা চালাতে হবে সরকারকে। দেশের সস্তা শ্রমবাজার ব্যবহার করে যাতে মোটরবাইক উৎপাদন বাড়ানো যায় সেই দিকেও নজর দিতে হবে। মোটরসাইকেলের অ্যাসেম্বলিংকে আরো আকর্ষণীয় একটা ইনভেস্টমেন্টের জায়গা করতে হলে, একটা বড় শিল্প হিসেবে গড়ে তুলতে হলে এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প সেইখানে আমাদের এখন কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতও 80-র দশকে নিজ দেশে উৎপাদনে ব্যাপক জোর দেয়। প্রায় 40 বছরের প্রচেষ্টায় তারা এখন বড় রপ্তানিকারক। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেও চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা। মোটরবাইক উৎপাদনেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর শুধু বাংলাদেশের বাজারের জন্যই রানার তৈরি করছে লক্ষাধিক মোটরবাইক। তবে উদ্যোক্তারা আশা করছেন পোশাক খাতের মতোই আগামী দিনে সারা বিশ্বব্যাপী মোটরযান রপ্তানি করবে বাংলাদেশ। সুলতান আহমেদ, নিউজ 24, ভালুকা, ময়মনসিংহ। আবার বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। জানাবো খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ অস্কার ব্রুজন। জানালেন 3 পয়েন্টের লক্ষ্যে মাঠে সেরাটাই দিবে শিষ্যরা। বিস্তারিত রিপোর্টে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। পেশাদার লেগে টানা 4 জয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। এবারে তাদের প্রতিপক্ষ টেবিলের সাথে থাকা মোহামেডান। দলটির বিপক্ষে মাঠে নামার আগে কুমিল্লায় ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু বিশ্বনাথরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংয়েও সময় দিয়েছেন ইমন বাবু, রাউল ব্যাসেরা, মাসুক মিয়া জনিরা। প্রতিপক্ষ কঠিন হলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কোচ অস্কার ব্রুজন। জানিয়েছেন মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবে তার শিষ্যরা।
মোহামেডান শক্তিশালী দল, ওদের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন, তবে ছেলেরা ভালো ফর্মে আছে। আমরা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামি, এ ম্যাচেও তার ব্যতিক্রম নয়। লক্ষ্য থাকবে 3 পয়েন্ট নিয়ে ফেরার। ছেলেরা মাঠে তাদের সেরাটা উজাড় করে দেবে। মোহামেডানকে হারাতে পারলে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত হবে বসুন্ধরা ক্লাবটির। তৌহিদুল ইসলাম, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।